हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के আমরা এসে পৌঁছেছি বৃন্দাবন, এই পৃথিবীর স্রষ্টা স্বয়ং শ্রীকৃষ্ণের জন্মস্থান। তো এরপর আমরা কোথায় কোথায় ঘুরছি, বৃন্দাবনের কোন কোন দর্শনীয় জায়গা আছে সবটা তোমাদের সঙ্গে রিপ্রেজেন্ট করব। আর আমাদের বর্ধমান থেকে এই আর কি বর্ধমান থেকে ধরো কলকাতা থেকেই ট্রেনে এসেছি, আমরা বর্ধমান থেকে উঠেছি। সেখান থেকে আসতে কি কি খরচ হলো, ট্রেনের ভাড়া কত, হোটেল ভাড়া কত, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমাদের ট্রেন চলে এসেছিলো আর আমরা এই ট্রিপটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কারণ আমাদের পরপর 2 বছর ক্যান্সেল হওয়ার পর ফাইনালি আমরা যেতে পারছিলাম। অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছেছি মথুরা জাংশন। তখন রাত 10:30 মতন বাজছিল। রাস্তায় আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি আর ট্রেন একদম ঠিকঠাক টাইমে আমাদের পৌঁছে দিয়েছিল। এখন আমরা যাব বৃন্দাবন। বৃন্দাবনে যাওয়ার জন্য অটো, টোটো এই সমস্ত কিছু মথুরা স্টেশনের বাইরে থেকেই পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই আমরা একটা অটো পেয়ে গেছিলাম। এখন আমরা এগিয়ে চলেছি বৃন্দাবনের উদ্দেশ্যে। মথুরা থেকে বৃন্দাবনের ডিস্টেন্স 15 কিলোমিটার আর আমাদের অটো ভাড়া নিয়েছিল 300 টাকা। বৃন্দাবনে গিয়ে আমরা ছিলাম একটা ঠাকুর বাড়িতে। তো ওখানে অনেক হোটেলও আছে, তোমরা চাইলে হোটেলে থাকতেই পারো। আমরা যে ঠাকুর বাড়িটা ছিলাম সেই ঠাকুর বাড়ি থেকে বৃন্দাবনের অনেক দর্শনীয় স্থান খুবই কাছে। স্ক্রিনে নাম্বার মেনশন করে দিলাম, দেখে নিতে পারো। পরের দিন সকাল সকাল বেরিয়ে আমরা প্রথমেই চলে এসেছি বৃন্দাবনের মুখ্য আকর্ষণ নিধিবন। আগেই পুরো এরিয়াটাই ওপেন ছিল, এখন বেড়া দিয়ে দেওয়া হয়েছে, কারণ এখানে বাদরের প্রচণ্ড উৎপাত, যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে প্রভুর দর্শন করতে পারে, তাই এই বন্দোবস্ত করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো এই বনের সব গাছের শাখায় নিম্নমুখী এবং গাছগুলির শাখাগুলি একে অন্যের সাথে জড়িয়ে রয়েছে। গাছগুলি আসলে শ্রীকৃষ্ণের লীলা খেলার সঙ্গী গোপিনীদের দল। মনে করা হয় স্বয়ং বাকি বিহারী আজও এখানে রাই কিশোরী এবং অন্যান্য গোপিনীদের সাথে লীলা খেলা করেন, আর এই সেই লীলাক্ষেত্র। দিনের বেলা এই মন্দিরে বহু দর্শনার্থীর ভিড় থাকলেও রাত নামলেই বদলে যায় মন্দিরের পরিবেশ। রাতে এই মন্দিরে প্রবেশ একেবারেই নিষিদ্ধ। সন্ধ্যারতি শেষে এখানকার পুরোহিতেরা শাড়ি, মিষ্টি, চুড়ি এই সমস্ত রেখে যান। পরের দিন সকালে এসে দেখা যায় কেউ যেন সেগুলো ব্যবহার করেছে। অনেকে নাকি রাতে ওখান থেকে শ্রীকৃষ্ণের বাঁশির শব্দও শুনেছেন। নিধিবন দর্শনের পরই আমরা এসে পৌঁছেছিলাম শাহজি টেম্পল। এই শাহজি মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 5:30 থেকে 7:30 পর্যন্ত। তোমরা দেখতে পাচ্ছ কি বিশাল এই মন্দির। শুধু তাই নয়, মন্দিরের মেন আকর্ষণ হলো 12টি সর্পিলাকার স্তম্ভ, যার এক একটির উচ্চতা 15 ফিট করে। এবার চলে এসেছি মন্দিরের ভেতরে। তোমরা দেখে নাও শাহজি টেম্পলের ভেতরের কারুকার্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে অষ্টধাতু নির্মিত রাধাকৃষ্ণের মূর্তি। শাহজি ভালোবেসে যাকে ছোটে রাধারামন বলতেন। এখন বিকেল 4:30-5টা মতন বাজে। আমরা যাচ্ছি প্রেম মন্দিরে। এই হলো প্রেম মন্দিরের এন্ট্রান্স। যবে থেকেই বৃন্দাবন যাব শুনেছি, সেদিন থেকেই এই প্রেম মন্দির দেখার জন্য একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল। তোমরা দেখে নাও, এই হলো সেই প্রেম মন্দির। ফোনে প্রেম মন্দিরের প্রচুর ভিডিও দেখেছি, বাট সামনে থেকে না দেখলে মন্দিরটা যে ঠিক কতটা সুন্দর তা ভাষায় প্রকাশ করা যায় না। সন্ধে হলে এই মন্দিরের সমস্ত আলো জ্বলে ওঠে, দেখতে কিন্তু দারুণ লাগে, আর সেটা দেখার জন্যই আমরা ওয়েট করছিলাম। বিশাল এই মন্দির জুড়ে ফুটে উঠেছে শ্রীকৃষ্ণের তার সখীদের সাথে বিভিন্ন লীলার দৃশ্য, রয়েছে গোবর্ধন পর্বত তোলার দৃশ্য, রয়েছে শ্রীকৃষ্ণের বাল্যলীলার দৃশ্য, যেখানে গোবিন্দের ছোটবেলার দুষ্টুমি প্রকাশ পায়, যেমন রয়েছে ননিচুরির দৃশ্য। এইসব দেখতে দেখতেই সন্ধে হয়ে গেছিল আর মন্দিরে লাইট জ্বলে উঠেছিল। তোমরা দেখতে পাচ্ছ লাইট জ্বলে মন্দিরটাকে কত সুন্দর লাগছে। আর লাইট কিন্তু কন্টিনিউ একটার পর একটা চেঞ্জ হতেই থাকছে। লাইট লাগানোর আগে মন্দিরকে একরকম লাগছিল আর লাইট লাগানোর পর পুরোপুরি আরেক রকম লাগছে। তাই দুটো দুরকম সুন্দর আর দুটোই খুব সুন্দর। সত্যি ভিডিওতে যা দেখেছিলাম সামনে থেকে যেন আরো অনেক সুন্দর।
দেখলে মনটা পুরো ভরে যায়। মন্দিরটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকে যেন আরও বেশি সুন্দর। বিভিন্ন রকম লাইটের শেড এখানেও চেঞ্জ হচ্ছে। চলো এবারে মন্দিরের ভেতরটা তোমাদের ঘুরিয়ে দেখাই। আর ভীষণ নিখুঁত কারুকার্যের সাথে এই মন্দির নির্মাণ করা হয়েছে, যা দেখলে যে কোনো দর্শনার্থীর মন কেড়ে নেবে। আর এই হলো প্রেম মন্দিরের রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ। এরপর আমরা এসে পৌঁছালাম বৃন্দাবনের বৈষ্ণব দেবী মন্দিরে। এই মন্দিরটাও কিন্তু প্রেম মন্দিরের মতন বিশাল এরিয়া জুড়ে। তো চলো বাইরে থেকে মন্দিরটা এবার তোমাদের ঘুরিয়ে দেখাই। আমরা মন্দিরটার চারপাশে হেঁটে হেঁটে দেখছিলাম, দেখো কত সুন্দর চারদিকে লাইটিং করা। আর যত এগিয়ে গেছি তত যেন মায়ের মূর্তি প্রকট থেকে প্রকটতর হয়েছে। বিশাল বড় মূর্তি, আর দেখে সত্যি কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা স্তব্ধ হয়ে গেছিলাম মাকে দেখে। নাও তোমরা এবার মাকে ভালো করে দর্শন করে নাও, আর সবাই মনে মনে বলো জয় মাতা দি। এখন আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে। মন্দিরের বাইরেটা যত না সুন্দর, ভেতরটা আরও সুন্দর। মন্দিরের সৌন্দর্য ছিল সত্যি মনোমুগ্ধকর। তার সাথে প্রতিটি দেয়ালে ভগবানের বিভিন্ন লীলা ফুটিয়ে তোলা হয়েছে মূর্তির মাধ্যমে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে মাতা বৈষ্ণব দেবীর অষ্টধাতু নির্মিত বিগ্রহ। এখানে নিত্যদিন সেবা পুজো হয়। মন্দির থেকে বেরিয়ে আমরা গুহায় প্রবেশ করেছিলাম। অন্ধকারে গুহার ভেতরে জ্বলছে টিমটিম করে আলো, আর তার মধ্যে দিয়ে আমরা সবাই হেঁটে যাচ্ছিলাম জয় মা দাদি, জয় মা দাদি ধ্বনি দিতে দিতে। তো এই হলো কয়েকটা মূর্তি পরপর রয়েছে মাতাজির। পরের দিন সকাল সকাল বৃন্দাবন থেকে একটা অটো রিজার্ভ করে আমরা সবাই বেরিয়ে পড়েছি মথুরার উদ্দেশ্যে। বৃন্দাবন থেকে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম। উনি আমাদের মথুরার সমস্ত দর্শনীয় স্পটগুলো ঘুরিয়ে দেখিয়েছিলেন। অটো ভাড়া নিয়েছিল 2500 টাকা। দুদিকে ক্ষেত জমি আর মাঝের সরু রাস্তা পেরিয়ে আমরা চলেছি নন্দগাঁওতে। এখানে রয়েছে স্বয়ং শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজের বাসভবন। অবশেষে আমরা এসে পৌঁছালাম নন্দভবন, যার নাম নন্দবাবা মন্দির। এই মন্দিরে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ। রাধা এবং কৃষ্ণ একে অন্যের পরিপূরক। বলা হয় রাধাকে ডাকলে তবেই কৃষ্ণ অবধি পৌঁছানো যায়। তাই সবাই মিলে বলো রাধে রাধে। চলো মন্দিরটা একবার ঘুরে দেখানো যাক। আমরা উঠে পড়েছি মন্দিরের ছাদে। এই মন্দিরটি নন্দীশ্বর পাহাড়ের চূড়ায়। তো এই নন্দভবনের ছাদ থেকে পুরো শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। তো চলো দেখে নাও কেমন লাগে। এখন আমরা চলেছি প্রায় 250টা সিঁড়ি ক্রস করে ভানুগড় পাহাড়ের চূড়ায় অবস্থিত রাধারানীর মন্দিরে, যাকে শ্রীজি মন্দির বা শ্রী লাডলিলাল মন্দিরও বলা হয়। বারসানার লাডলি হলো রাধারানী, সেই থেকেই মন্দিরের নামকরণ করা হয়েছে। চলো এবার তোমাদের মন্দিরের ভিতরটা ঘুরে দেখাই। মন্দির থেকে বেরিয়ে আমরা খেয়েছিলাম লস্যি। বৃন্দাবনে আসলে এখানকার লস্যিটা টেস্ট করতে কিন্তু একদমই ভুলো না। এখন আমরা এলাম গিরি গোবর্ধন পাহাড় দর্শন করতে। প্রায় অনেকটা পথ পায়ে হেঁটে আমরা এখন পৌঁছেছি গিরি গোবর্ধন পর্বত।
ভগবান শ্রীকৃষ্ণ নিজ হাতের কেড়ে আঙ্গুলে এই গোবর্ধন পর্বত উঠিয়েছিল। বলা হয় নাকি আজও ওই পর্বতের ওপর গোবিন্দের হাত ও পায়ের চিহ্ন রয়েছে। পুরাণ অনুযায়ী ইন্দ্রদেব যখন জানতে পারেন ব্রজবাসীরা ভগবান ইন্দ্রের পুজো ছেড়ে গোবর্ধন পর্বতের পুজো শুরু করে, তিনি প্রচণ্ড রেগে যান এবং বৃন্দাবনবাসীকে শাস্তি দেবার জন্য প্রচণ্ড ঝড় বৃষ্টি নিয়ে আসে, যার ফলে পুরো গ্রাম ডুবতে বসে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে সাহায্য প্রার্থনা করেন। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনবাসীর প্রাণ রক্ষার্থে তার কেড়ে আঙ্গুল দিয়ে গোবর্ধন পর্বত ওঠায়, যার নিচে পুরো গ্রাম 7 দিন থাকে। পরে ইন্দ্রদেব চেষ্টা করেও যখন গোবর্ধন পর্বতের কোনো ক্ষতি করতে পারে না, তখন সে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চায়। এই হলো পুরো ঘটনা। আর ওখান থেকে বেরিয়ে কিছু দূর আসলেই তোমরা দেখতে পাবে গিরি গোবর্ধন মন্দির। নাও এবার দর্শন করে নাও তোমরা। চলে এসেছি রাধাকুণ্ডে। মনে করা হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে পবিত্র স্থান হলো বৃন্দাবনের এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড। রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডকে কিন্তু রাধা এবং কৃষ্ণই মনে করা হয়। বলা হয় এই কুণ্ডে স্নান করলে জীবনের সমস্ত পাপ বিনষ্ট হয়। পরের দিন সকালে আমরা এসে পৌঁছেছি রঙ্গনাথ মন্দির। বিশাল এই মন্দিরটি সাউথ ইন্ডিয়ান স্টাইলে নির্মাণ করা হয়েছে। এই মন্দিরের ভিতরে কিন্তু রয়েছে সেই সোনার তালগাছ, যা দেখতে বহু দর্শনার্থী ভিড় জমায়। তো চলো এবার একটু ঘুরিয়ে ভেতরটা দেখানো যাক। মন্দিরের ভিতর দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি সেই বিখ্যাত সোনার তালগাছ দর্শন করতে। আর এই হলো সেই 550 বছরের পুরনো সোনার তালগাছ, যা আসলে একটি সোনার স্তম্ভ। আর এইটি প্রায় 12 মণ সোনা দিয়ে তৈরি। এরপর আমরা প্রবেশ করলাম রাধারামন মন্দিরে। এই মন্দিরটি 500 বছর আগে গোপাল ভট্ট গোস্বামী দ্বারা প্রতিষ্ঠিত। নেপালের কালীকণ্টকী নদী থেকে পাওয়া শালগ্রাম শিলা শুধুমাত্র বিশ্বাস আর ভক্তির জোরে কৃষ্ণমূর্তিতে পরিণত হয়েছিল। এই জন্যই বলে ভক্তবৎসল ভগবান। রাধারমণজি হল কৃষ্ণের বাল্যস্বরূপ। প্রতিদিন এই মন্দিরে ঘটে প্রচুর ভক্তের আগমন। পরের দিন ছিল একাদশী। একাদশীর সকালে আমরা এসে পৌঁছেছি বাঁকে বিহারী মন্দিরে। বাঁকে বিহারীকে রাধা ও কৃষ্ণের মিলিত রূপ বলেই মনে করা হয়। বৃন্দাবনে যতগুলো মন্দির দর্শন করেছি, সব থেকে বেশি ভিড় বোধহয় এই মন্দিরটাতেই ছিল। তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণে ভক্তের সমাগম ঘটেছে। এই প্রচণ্ড ভিড় ঠেলে কোনো রকমে বাঁকে বিহারী মন্দিরে পুজো দিয়ে আমরা বাইরে এসে দেখলাম গো সেবা দেওয়ার জন্য গরুর খাবার বিক্রি হচ্ছিল। সবার মতন আমরাও গোমাতাকে খাবার খাইয়ে রওনা দিলাম কেসিঘাটের উদ্দেশ্যে। এই হলো সেই বিখ্যাত কেসিঘাট। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ কেশী নামক এক রাক্ষসকে এই স্থানেই পদ্মফুল দিয়ে শ্বাসরোধ করে পরাজিত করেছিল। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক বোট রয়েছে। এই বোটে করে আমরা যমুনা নদী পরিভ্রমণ করেছিলাম। সে এক দারুণ অভিজ্ঞতা। এত ভালো লাগছিল না বলে বোঝানোর মতো নয়। যে এখানে একবার না গেছে সে এই ফিলটা কিন্তু করতেই পারবে না। এরপর সন্ধ্যেবেলা আমরা চলে আসি বৃন্দাবনের ইস্কন মন্দিরে। অপূর্ব সুন্দর একটা মন্দির। যদিও বৃন্দাবনের প্রত্যেকটি মন্দিরই খুব সুন্দর, তবে এই মন্দিরটাকে কিন্তু সেরা 5-এর মধ্যে রাখাই যায়। আর ইনি হলেন ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ। মন্দিরের ভিতরে পৌঁছে আমরা বুঝতে পারলাম যে আমরা একেবারে এক্সাক্ট টাইমে গিয়ে পৌঁছেছি, কারণ সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের সন্ধ্যারতি হচ্ছিল। একদিকে হচ্ছিল আরতি আর একদিকে হচ্ছিল নাম কীর্তন। ওই নামের তালে তলে প্রত্যেকটা ভক্ত পা মিলিয়ে সুন্দরভাবে নাচছিল। সে এক সত্যি অপূর্ব দৃশ্য, যা আমাদের মায়াপুরেও দেখা যায়। তো আমাদের ঘোরা তো কমপ্লিট, এবার আমাদের ফেরার পালা। সাথে নিয়ে যাচ্ছি প্রচুর প্রচুর স্মৃতি। এখানে আসার সময় যতটা এক্সাইটেড ছিলাম, যাবার সময় কিন্তু ততটাই মন খারাপ লাগছিল। তো কিছু করার তো নেই, যেতে তো হবেই। যাওয়ার আগে সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লেগেছে। তো চলো, বাই।